1757 সালের 23শে জুন পলাশীর আমবাগান। একদিকে বাংলার নবাব সিরাজউদ্দৌলা, তার পক্ষে প্রায় 50,000 সৈন্য, অন্যদিকে রবার্ট ক্লাইভ, তার পক্ষে মাত্র 3,000। এর মধ্যে 900 ব্রিটিশ সৈনিক আর 2,100 ভারতীয় সিপাহী। সংখ্যার দিক থেকে দেখলে প্রায় 17 গুণ বেশি সৈন্য ছিল সিরাজের পক্ষে। ইতিহাসে এমন যুদ্ধ খুব কমই আছে যেখানে এত কম সৈন্য নিয়ে কেউ এত বড় বাহিনীকে হারিয়েছে, কিন্তু পলাশীতে সেটাই হলো। কারণ এটা আসলে কোনো যুদ্ধই ছিল না, এটা ছিল আগে থেকে সাজানো একটা ষড়যন্ত্র। নবাবের নিজের সেনাপতি মীর জাফর, দরবারের সবচেয়ে প্রভাবশালী ব্যাংকার জগৎ শেঠ, বিশ্বস্ত আমির রায়দুর্লভ, সেনাপতি ইয়ার লতিফ, এরা সবাই আগে থেকেই ক্লাইভের সাথে হাত মিলিয়েছিল। এই পরাজয়ের ফলে বাংলা ব্রিটিশদের হাতে চলে গেল। এরপর ধীরে ধীরে পুরো ভারতবর্ষ তাদের অধীনে এলো। প্রায় 200 বছরের উপনিবেশিক শাসন শুরু হলো এই একটা দিন থেকে। কিন্তু যদি সেদিন অন্যরকম হতো, যদি মীর জাফরের ষড়যন্ত্র আগেই ধরা পড়ত, যদি সিরাজের পুরো বাহিনী একসাথে লড়াই করত, যদি ব্রিটিশরা সেদিন হেরে যেত, তাহলে বাংলা, ভারতবর্ষ, এমনকি পুরো বিশ্বের ইতিহাস কিভাবে বদলে যেতে পারত। আজকের ভিডিওতে সেটাই দেখব। চলুন প্রথমে পুরো প্রেক্ষাপটটা বুঝে নেই। 1756 সাল, মাত্র 23 বছর বয়সে বাংলার মসনদে বসলেন সিরাজউদ্দৌলা, তরুণ, উচ্চাকাঙ্ক্ষী এবং স্বাধীন চেতা। তিনি ছিলেন নবাব আলীবর্দী খানের দৌহিত্র, মানে নাতি। আলীবর্দী খান মৃত্যুর আগে সিরাজকেই উত্তরাধিকারী মনোনীত করে গিয়েছিলেন, কিন্তু এই সিংহাসনে চোখ ছিল আরও অনেকের। সিরাজের খালা ঘসিটি বেগম চাইতেন তার পালকপুত্র মসনদে বসুক। মীর জাফর নিজে ক্ষমতার স্বপ্ন দেখতেন। দরবারের ভেতরে ভেতরে অসন্তোষ তৈরি হচ্ছিল। আর ঠিক এই সময়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় তাদের বাণিজ্য কুঠি থেকে ধীরে ধীরে সামরিক শক্তি বাড়াচ্ছিল। ফোর্ট উইলিয়ামের দেয়াল উঁচু করছিল, কামান বসাচ্ছিল, সৈন্য আনছিল, নবাবের অনুমতি ছাড়াই। সিরাজ এটা মেনে নিতে রাজি ছিলেন না। তিনি ব্রিটিশদের বলেছিলেন, তোমরা বণিক হয়ে এসেছ, বণিকের মতো থাকো, দুর্গ বানানোর অনুমতি কে দিয়েছে? ব্রিটিশরা কথা শুনল না। তাদের উদ্ধত আচরণ শেষ পর্যন্ত নবাবকে টেনে নিয়ে গেল ইতিহাসের সেই রক্তক্ষয়ী প্রান্তরে, পলাশীর ময়দানে। 1757 সালের 23শে জুন সকাল। সিরাজের মাত্র 2 জন সেনাপতি বিশ্বস্ত ছিলেন, মীর মদন এবং মোহনলাল। মীর মদন, এই মানুষটার কথা আলাদা করে বলতে হয়। সিরাজউদ্দৌলার সবচেয়ে বিশ্বস্ত যোদ্ধা। তিনি একমাত্র সেনাপতি যিনি সেদিন সত্যিকারের লড়াই করেছিলেন। যুদ্ধের শুরুতে সিরাজের বিশ্বস্ত সেনাপতি মীর মদন তার গোলন্দাজ বাহিনী নিয়ে ব্রিটিশদের কোণঠাসা করে দিয়েছিলেন। রবার্ট ক্লাইভও পিছু হটতে বাধ্য হচ্ছিলেন, কিন্তু দুপুরে কামানের গোলায় মীর মদনের আকস্মিক মৃত্যুতে যুদ্ধের মোড় ঘুরে যায়। আরেক বিশ্বস্ত সেনাপতি মোহনলাল লড়াই চালিয়ে যেতে চাইলেও বিশ্বাসঘাতক মীর জাফরের চক্রান্তে সিরাজ যুদ্ধ থামানোর ভুল সিদ্ধান্ত নেন। মীর জাফর ও তার অনুসারী বিশাল সৈন্যবাহিনী যুদ্ধের ময়দানে নিষ্ক্রিয় দাঁড়িয়ে থাকে। শেষ পর্যন্ত নবাব পরাজিত হন এবং মীর জাফরের ছেলে মিরনের হাতে নির্মমভাবে নিহত হন। পরে বিশ্বস্ত সেনাপতি মোহনলালকেও হত্যা করা হয়, যার মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। সেক্ষেত্রে কোন কোন জায়গায় পরিবর্তন হলে যুদ্ধের ফলাফল উল্টে যেতে পারত সেটা দেখা যাক। প্রথম পরিবর্তন, ষড়যন্ত্রের ফাঁস হওয়া। সিরাজ সন্দেহ করতেন মীর জাফরকে। তিনি জানতেন কিছু একটা হচ্ছে। একবার তিনি মীর জাফরকে ডেকে এনে কোরআন ছুঁয়ে আনুগত্যের শপথ করিয়েছিলেন। মীর জাফর সেই শপথ করেছিলেন, কিন্তু সেটা ছিল মিথ্যা। কিন্তু যদি সিরাজের গুপ্তচর বাহিনী আরেকটু দক্ষ হতো, যদি ক্লাইভ আর মীর জাফরের গোপন চিঠিগুলো আটকে যেত, তাহলেই খেলা শেষ। দ্বিতীয় পরিবর্তন, মীর মদনের বেঁচে যাওয়া। সিরাজউদ্দৌলার সবচেয়ে বিশ্বস্ত যোদ্ধা। পলাশীর যুদ্ধে তিনি একমাত্র সেনাপতি যিনি সত্যিকারের লড়াই করেছিলেন। কামানের গোলার আঘাতে নিহত হলেন মীর মদন, আর তার সাথে সাথে নবাবের শেষ আশাটুকুও মরে গেল। যদি তিনি নিহত না হতেন, তাহলে ফলাফল অন্যরকম হলেও হতে পারত। এবার 2টা পরিবর্তন একসাথে ভাবুন। মীর জাফরের ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে, মীর মদন বেঁচে আছেন। এই অবস্থায় ব্রিটিশদের জেতার কোনো সম্ভাবনাই ছিল না। পলাশীতে জেতার পর সিরাজউদ্দৌলার প্রথম কাজ হতো বিশ্বাসঘাতকদের শাস্তি দেওয়া। মীর জাফরকে সম্ভবত মৃত্যুদণ্ড দেওয়া হতো, জগৎ শেঠের সম্পত্তি বাজেয়াপ্ত হতো, রায়দুর্লভ ও ইয়ার লতিফের কারাদণ্ড বা নির্বাসন দেওয়া হতো। এই পদক্ষেপ নবাবের ক্ষমতাকে সুসংহত করত।
এরপর ব্রিটিশদের সাথে কি হতো? সিরাজ সম্ভবত ব্রিটিশদের বাংলা থেকে সম্পূর্ণ বিতাড়িত করতেন না, কারণ তিনি জানতেন ইউরোপীয় বাণিজ্য বাংলার অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ছিল। তিনি সম্ভবত ব্রিটিশদের সাথে একটি কঠোর চুক্তি করতেন। বাণিজ্য করতে পারবে, কিন্তু কোনো সামরিক শক্তি রাখা যাবে না। ফোর্ট উইলিয়াম ভেঙে দেওয়া হতো। কলকাতায় নবাবের সরাসরি প্রশাসক নিযুক্ত হতো। ফরাসিদের সাথে সিরাজের সম্পর্ক ভালো ছিল। সিরাজ সম্ভবত ফরাসিদের সাথে একটি শক্তিশালী জোট গড়ে তুলতেন। ব্রিটিশদের বিরুদ্ধে ভারসাম্য রাখতেন। ইউরোপীয় শক্তিগুলোকে একে অপরের বিরুদ্ধে খেলানো, এই কৌশলটা অনেক ভারতীয় শাসক ব্যবহার করেছেন। হায়দার আলী, টিপু সুলতান, সবাই। পলাশীতে হারলে ব্রিটিশ সাম্রাজ্যের চেহারা অনেকটাই বদলে যেত। ব্রিটিশ সাম্রাজ্য মূলত ভারতের সম্পদের ওপর দাঁড়িয়েছিল। ঐতিহাসিক উইলিয়াম ডালরিম্পল দেখিয়েছেন যে পলাশী যুদ্ধের পর বাংলার অর্থ দিয়েই ব্রিটেনের শিল্প বিপ্লবের পুঁজি জুগিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অর্থনীতিবিদ উৎসা পাটনায়কের হিসেবে ব্রিটিশরা ভারত থেকে প্রায় $45 ট্রিলিয়ন সম্পদ নিয়ে গেছে। পলাশী যুদ্ধে পরাজিত হলে ব্রিটিশ শিল্প বিপ্লবের গতি ধীর হতো। বাংলার তুলা, নীল, আফিম ব্রিটেনের কারখানার কাঁচামাল ছিল। এগুলো না পেলে ব্রিটেনের কটন মিলগুলো এত দ্রুত বড় হতো না। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, সিরাজ জিতলে বাংলা কেমন হতো? এটা বুঝতে হলে আগে জানতে হবে 1757 সালে বাংলার অবস্থা কেমন ছিল। তখন বাংলা বলতে শুধু আজকের বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ না, সুবাহ বাংলা ছিল বিশাল একটা অঞ্চল। এর মধ্যে ছিল বাংলা, বিহার এবং উড়িষ্যা। এই পুরো অঞ্চল মিলিয়ে তখনকার সবচেয়ে ধনী অঞ্চলগুলোর একটা ছিল। কতটা ধনী ছিল সেটার একটা হিসাব দেওয়া যাক। অর্থনৈতিক হিসাববিদ অ্যাঙ্গাস ম্যাডিসনের গবেষণা অনুযায়ী 1700 সালে সমগ্র ভারতবর্ষের জিডিপি ছিল বিশ্বের মোট জিডিপির প্রায় 24%। একই সময়ে ব্রিটেনের জিডিপি ছিল মাত্র 3% কাছাকাছি। আর ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সম্পদশালী ছিল বাংলা। শুধু বাংলার অর্থনীতি তখনকার পুরো ব্রিটেনের সমান বা কোনো কোনো হিসেবে বেশি ছিল। বাংলার এই সম্পদের উৎস কী ছিল? প্রথমত, কৃষি। গঙ্গা ব্রহ্মপুত্রের পলিমাটিতে প্রচুর ধান, পাট, তুলা ও নীল চাষ হতো। দ্বিতীয়ত, বস্ত্রশিল্প। ঢাকার মসলিন তখন সারা পৃথিবীতে বিখ্যাত ছিল। এই কাপড় এতটাই সূক্ষ্ম ছিল যে একটা আংটির মধ্য দিয়ে পুরো একটা শাড়ি গলিয়ে দেওয়া যেত। ইউরোপের রাজপরিবারগুলো এই কাপড়ের জন্য মোটা দাম দিত। মুর্শিদাবাদের রেশম, কাশিমবাজারের সিল্ক, সোনারগাঁওয়ের মসলিন, এগুলো ছিল তখনকার বিশ্ব বাণিজ্যের দামি পণ্য। এই ছিল 1757 সালের বাংলার অর্থনৈতিক অবস্থা। সিরাজ জিতলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হতো বাংলার বস্ত্রশিল্পে। ব্রিটিশরা এই শিল্প ইচ্ছাকৃতভাবে ধ্বংস করেছিল। ইউরোপে তখন বাংলার কাপড়ের এত চাহিদা ছিল যে ব্রিটেনের নিজের তাঁতিরা প্রতিযোগিতায় টিকতে পারছিল না। 1700 সালে ব্রিটিশ পার্লামেন্টকে আইন করে ভারতীয় সুতি কাপড়ের আমদানি সীমিত করতে হয়েছিল নিজের দেশের শিল্প বাঁচাতে। তাঁতিদের ওপর এত চাপ দেওয়া হতো যে অনেকে পেশা ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। সিরাজ জিতলে এই খাত ধ্বংস হতো না। বাংলার মসলিন, রেশম ও সুতি কাপড়ের শিল্প সুরক্ষিত থাকত। শুধু টিকে থাকা না, এই শিল্প আরও এগিয়ে যেতে পারত। শিল্প, বাণিজ্য ও সামরিক শক্তি সব মিলিয়ে 1800 সালের মধ্যে বাংলা দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হয়ে উঠতে পারত। ব্রিটিশ শাসনের সবচেয়ে ভয়াবহ ফলাফলগুলোর একটি ঘটেছিল পলাশীর মাত্র 13 বছর পরে, 1770 সালে। বাংলায় দুর্ভিক্ষ হল, মহা দুর্ভিক্ষ। ইতিহাসে এটা গ্রেট বেঙ্গল ফ্যামিন অফ 1770 নামে পরিচিত। এই দুর্ভিক্ষে প্রায় 1 কোটি মানুষ মারা গিয়েছিল। বাংলার তৎকালীন জনসংখ্যার প্রায় 1/3। কেন হলো এই দুর্ভিক্ষ? 1765 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায়ের ক্ষমতা পেল। এরপর থেকে কৃষকদের ওপর খাজনার হার বাড়িয়ে দেওয়া হলো, কোনো কোনো ক্ষেত্রে আগের তুলনায় দ্বিগুণ। ধানের জমিতে জোর করে নীল, আফিম ও তুলা চাষ করানো হলো, কারণ ইউরোপের বাজারে এগুলোর দাম বেশি ছিল। 1768 থেকে 69 সালে খরা হলো, ফসল নষ্ট হলো, খাদ্যশস্যের উৎপাদন কমে গেল। একটু ভাবুন, সিরাজ জিতলে এই দুর্ভিক্ষ হয়তো হতোই না। বাংলার নবাব হিসেবে তার স্বার্থ ছিল তার প্রজাদের বাঁচিয়ে রাখা। একজন বিদেশি কোম্পানির মতো শুধু মুনাফার জন্য খাদ্যশস্য উৎপাদন ধ্বংস করার মতো কারণ তার ছিল না। এই 1 কোটি মানুষ হয়তো বেঁচে থাকতে পারত। পলাশীতে ব্রিটিশদের জয় শুধু বাংলা না,
পুরো ভারতবর্ষের ভাগ্য নির্ধারণ করেছিল। বাংলার সম্পদ দিয়ে ব্রিটিশরা পরবর্তীতে মহীশূরের বিরুদ্ধে, মারাঠাদের বিরুদ্ধে, শিখদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। বাংলা ছিল তাদের ভারত জয়ের ভিত্তি। পলাশীতে হারলে ব্রিটিশরা দুর্বল থাকত। তখন মারাঠা সাম্রাজ্য, মহীশূর, হায়দ্রাবাদ এই শক্তিগুলো আরও শক্তিশালী হতে পারত। সিরাজের বাংলা, টিপুর মহীশূর, মারাঠা সাম্রাজ্য এই তিন শক্তি একসাথে দাঁড়ালে ব্রিটিশদের পক্ষে ভারত দখল করা প্রায় অসম্ভব হতো। 1757 সালের 23শে জুন এটা শুধু একটা যুদ্ধের তারিখ নয়, এটা সেই মুহূর্ত যখন ইতিহাসের চাকা একটা নির্দিষ্ট দিকে ঘুরে গেছে। মির্জাফরের একটা সিদ্ধান্তেই কোটি কোটি মানুষের ভাগ্য নির্ধারিত হয়ে গেল। আমরা জানি না সিরাজ জিতলে সত্যিই কী হতো। হয়তো সিরাজ একজন স্বৈরাচারী শাসক হতেন, হয়তো তার উত্তরাধিকারীরা দুর্বল হতো, হয়তো অন্য কোনো ইউরোপীয় শক্তি বাংলা দখল করত। ইতিহাস কখনো সরল রেখায় চলে না। কিন্তু একটা কথা সত্যি, পলাশীর পরাজয় ছিল একটা সম্ভাবনার মৃত্যু, একটা স্বাধীন সমৃদ্ধ বাংলার সম্ভাবনা। বিশ্বাসঘাতকতা একটি জাতির সবচেয়ে বড় শত্রু। বাইরের শত্রুকে হারানো যায়, কিন্তু ঘরের শত্রুকে চেনাই কঠিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান আপনার মতে সিরাজ জিতলে আর কি কি হতে পারত। পরবর্তী ভিডিও কোন বিষয়ে চান সেটাও জানান। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে ইতিহাস পড়ুন, ইতিহাস থেকে শিখুন।